জানি না আমার জঙ্গলে কার নজর লেগে গেছে। রোজ কোনো না কোনো জানোয়ার মরে যাচ্ছে। কিন্তু শের খান, আমি একটা বাগানের নাম শুনেছি। যেই যেই জানোয়ার উধাও হয়েছে তারা সবাই ওই রহস্যময় দরজার ব্যাপারে কথা বলতে পাওয়া গেছে। আরে বাহ, কি দারুণ ফল তো! এরকম ফল তো আগে কখনো দেখিনি। আজ যখন দেখতেই পেয়েছি তো খেয়েও দেখি যে এই ফল কেমন খেতে। আরে, এটা কি হচ্ছে? আহ, 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 আহ! জঙ্গলে চারিদিকে আতঙ্ক ছড়িয়েছিল। সব পশু যেন চিন্তায় ছিল। জানি না আমার জঙ্গলে কার নজর লেগে গেছে। রোজ কোনো না কোনো জানোয়ার মরে যাচ্ছে। কিন্তু শের খান, আমি একটা বাগানের নাম শুনেছি। যেই যেই জানোয়ার উধাও হয়েছে তারা সবাই ওই রহস্যময় দরজার ব্যাপারে কথা বলতে পাওয়া গেছে। আমার মনে হয় তারা ওইখানেই গিয়ে থাকবে। কিন্তু ওই সব জানোয়াররা বুদ্ধিমান। রামু হাতি, ছোট্ট হরিণ, মোটু বাঁদর আর বাঘিরা সবাই রহস্যময় দরজার ব্যাপারেই জানতো। তাহলে ওইখানে যাওয়ার সাহস কেন দেখাবে? এই রহস্যময় দরজাটা আবার কি? রহস্যময় দরজা কালো পাহাড়ের কাছে। ওটার পারে কিচ্ছু দেখা যায় না, শুধু চমকানো আলোই দেখা যায়। যে ওর ভেতরে একবার গেছে সে আর ফিরে আসেনি। আমাদের বড় জানোয়ারের উধাও হওয়ার খবর গোল্ডি কিন্তু পেয়ে গেছে। সে যে কোনো সময় নিজের ভাইয়ের সাথে মিলে আমাদের ওপরে আক্রমণ করবে। আপনি দুটো সিংহর মোকাবিলা কি করে করবেন? একটা রাজা হওয়ার অনুযায়ী হার মানাটা মানায় না। আমি শেষ মুহূর্ত অবধি লড়াই করব। মিঠু টিয়া এটা শুনে খুব চিন্তায় পড়ে যায় আর বাকি জানোয়ারদের খোঁজার জন্য সেই রহস্যময় দরজার দিকে উড়ে যায়। তখন দেখে যে নিচে কালো ভালুক গোল্ডির সাথে কথা বলছে। কি এই কালো ভাল্লুক আমাদের শত্রুর সাথে কি কথা বলছে? গিয়ে জানতে হবে তো। গোল্ডি মহারাজ, আপনার বলার মতন আমি জঙ্গলের সব জানোয়ারদের ভুলিয়ে ভুলিয়ে ওই দরজার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এটাই ভালোই সুযোগ আক্রমণ করার। শের খান এখন একলা, ও হেরে যাবে আর আপনি রাজা হয়ে যাবেন। কি যদি তাই হয়, আমি তোমাকে ওই জঙ্গলের সেনাপতি বানিয়ে দেব। তার মানে হলো কালু গোল্ডি বাঘের সাথে মিশে আছে। এই ব্যাপারে শের খানটা জানা উচিত। তখনই মিঠুর পেছন থেকেও কারোর আওয়াজ শুনতে পায়। কি শুনছো বাচ্চা? ও পেছন ঘুরে দেখে তো গোল্ডির জঙ্গলের ঈগলকে দেখতে পায়। গোল্ডি রাজা, এই মিঠু আপনাদের কথা শুনে নিয়েছে। এই ধরো কি। এটা শুনে মিঠু ভয় পেয়ে যায় আর উড়ে সোজা পাহাড়ের দিকে যেতে লাগে। ঈগল ওর পেছন করতে লাগে। হে ভগবান, একটু রাস্তা দেখাও, না হলে এই ঈগল আমাকে ধরে ফেলবে। তখনই ও দেখে যে সামনে একটা সোনালী দরজা চকমক করছে। আরে বাহ, এটা তো ওই দরজাটাই যার ব্যাপারে সবাই কথা বলে। এর ভেতরে ঢুকে পড়ি। হ্যাঁ, এটা বলে ও নিজের পাখনাকে আটকায় না আর ওর ভেতর ঢুকে যায়। আরে বাহ, এটা তো দারুণ হলো। ও আর কখনো ফেরত আসবে না। এটা বলে ও গোল্ডি আর ভালুর কাছে উড়ে চলে যায়। ভেতরে যাওয়ার পর অনেকক্ষণ অব্দি মিঠু কিচ্ছু দেখতে পায় না।
আর তারপর যা দেখলো, তারপর মিঠুর চোখ হাঁ হয়ে গেল। সেটা একটা অপূর্ব জঙ্গল ছিল। সামনে ঝর্ণা বইছিল আর গাছে নানা রঙের ফুল ফুটেছিল। মিঠু দেখে যে জঙ্গল থেকে গায়েব হওয়া সব পশু পাখিরা এখানে খাঁচায় বন্দি। চারিদিকে নীল পাখি, আর একটা বড় নীল পাখি সিংহাসনে বসে। কে তুমি, আর এখানে আসার উদ্দেশ্য কি? রানী পাখি, আমাকে এটা বলুন, আমার বন্ধুদেরকে তুমি এরকম আটকে রেখেছো কেন? এখন তুমিও এদের মতো এখানেই বন্দী হয়ে থাকবে। বলেও মিঠুর ওপর জাদু করে, কিন্তু সেই জাদু মিঠুর ওপর কাজ করে না। এটা কি করে সম্ভব? তোমার উপর জাদু কেন কাজ করছে না? বলে ওর উপর আবার জাদু করে, কিন্তু এইবার মিঠুর ওপর জাদু কাজ করে না। আমার জাদু তাদের উপর কাজ করে না যারা এখানে কোনো লোভে আসে না। তুমি কি সত্যি এখানে লোভে আসোনি? না রানী পাখি, আমার পিছনে একটা ঈগল ছিল, ওর থেকে বাঁচতে গিয়ে আমি এই দরজার ভিতরে ঢুকে পড়লাম। তার মানে তুমি সৎ ব্যক্তি, আর সেই ব্যক্তি যে আমার দ্বারা পুরস্কৃত হওয়ার যোগ্য। এটা বলে পাখির রানী জাদু করে, আর দেখতে দেখতে মিঠুর হাতেও সেরকম লাঠি চলে আসে, ঠিক যেমন রানীর কাছে ছিল। ধন্যবাদ পাখি, কিন্তু এই মুহূর্তে ডান্ডার জায়গায় আমার বন্ধুদেরকে প্রয়োজন। আমাদের জঙ্গলে আক্রমণ হতে চলেছে, আমার নিজের জঙ্গলকে বাঁচাতেই হবে। ঠিক আছে মিঠু, এরা আসলে লোভের কারণে এসেছিল, আর তাই তাদের কোনোদিন ছাড়তাম না। কিন্তু তুমি যেহেতু বলছো, তাই আমি এদেরকে ছেড়ে দিচ্ছি। এটা বলে পাখির রানী সব পশুদের খাঁচা থেকে মুক্ত করে। এদিকে গোল্ডি জঙ্গলে হামলা করার পরিকল্পনা করে নিয়েছিল। গোল্ডি নিজের ভাই শেরুর সাথে শের খানের সামনে লড়াই করতে আসে। শের খান, হার স্বীকার করো। তুমি একটা সিংহ আর আমরা দুই বাঘ। তোমার সব জানোয়ার চলে গেছে। তুমি একলা আমাদের মোকাবিলাটা করতে পারবে না। যাই হয়ে যাক, আমি হার মানব না। আমি এখানকার রাজা, আর আমি লড়েই তবেই মরব। গাল দিয়ে শের খান ওদের উপর লাফায়। তখনই মিঠু বাকি পশুদের নিয়ে সেখানে পৌঁছায়। থেমে যান শের খান, আপনি আর নিজেকে একলা ভাববেন না। তখন বাকি পশুরা দেখে যে মিঠু নিজের সাথে হারিয়ে যাওয়া পশুদের নিয়ে এসেছে। গোল্ডি আর ভালু এটা দেখে ভয় পেয়ে যায়। শের খান, সব জানোয়ারদেরকে ভুলিয়ে ভাল্লুক ওদেরকে রহস্যময় দরজার কাছে নিয়ে গেছিল। ও গোল্ডির সাথে মিশে আছে। যদি তাই হয়, এ তার শাস্তি নিশ্চয়ই পাবে। তুমি একলা সিংহ আমাদের দুজনের মোকাবিলা করতে পারবে না। এটা ভালোই হবে যে তুমি নিজের হারটা মেনে নাও। শের খান কিন্তু একলা নয়। এটা বলে মিঠু শের খানের ওপর লাঠি দিয়ে জাদু করে, আর শের খানের মতনই শক্তিশালী আরেকজন সেখানে চলে আসে। হ্যাঁ, এটা কি করে হতে পারে? এখন দুজন শের খান ওদের উপর হামলা করে, আর অনেকক্ষণ লড়াইয়ের পর গোল্ডি আর ওর ভাই হাঁপিয়ে থেমে যায়, আর ওরা হার মেনে নেয়। আমরা হার স্বীকার করে নিচ্ছি, হার স্বীকার করছি। এখন চুপচাপ এইখান থেকে চলে যাও, আর এই গদ্দার ভাল্লুককেও নিজের সাথে নিয়ে যাও। এটা শুনে ওরা নিজেদের সাথে কালু ভালুকেও নেয়, আর ওখান থেকে পালিয়ে যায়। তারপর শের খান আর অন্যান্য পশুরা মিঠুকে অনেক ধন্যবাদ জানায়, আর তারপর থেকে জঙ্গলের সব পশুরা একসাথে হাসি খুশি থাকতে লাগে। আর মিঠুটিয়া নিজের জাদুই ছড়ির সাহায্যে সবার সাহায্য করতে লাগে। সেই রহস্যময় দরজা আজও খোলা আছে। ও মরে গেলাম, এই তো খুব ঝাল। বুলবুল, তুমি কি আমাকে শাস্তি দেওয়ার জন্য এর মধ্যে লঙ্কা দিয়ে এনেছো? চম্পাবতে সব পাখিরা মিলেমিশে খুশি খুশি থাকতো। চারিদিকে খুশির হাওয়া ছড়িয়ে থাকতো। ওদের মধ্যে একটা ঝুমরি পায়রা ছিল, আর ও অন্ধ ছিল। এই বটগাছে অনেক সুন্দর পাখিরা থাকে, আর ওদের কিচিরমিচিরেই আমার সকাল হয়।
সবাই নিজেদের সাথে কত খুশি থাকে। ওই বটগাছে যত পাখি থাকতো সবাই ঝুমরি পাখির অন্ধ হওয়ার কারণে মজা করত। কিছু তো ওকে খুব কড়া কথাও শোনাতো, যার কারণে ঝুমরি পায়রা খুব দুঃখ পেত। আরে দেখো কি ভালো আবহাওয়া, এই সময় তো আমার আরো উড়তে ইচ্ছা করে। আমরা সবাই তো ঠিক আছি, কিন্তু এই ঝুমরি পায়রার কি হবে? বেচারি তো কিছু দেখতেই পায় না। এখন এর জন্য কি বা ভালো মরশুম, কি বা খারাপ মরশুম? একা আমি তো দেখতে পাই না, বাকি তোমরা তো কত ভালো। তোমাদের আওয়াজ শুনেই তো আমি আন্দাজা লাগাই যে আবহাওয়া কত ভালো। ঝুমরি পাখি, তোমার তো শুধু বাসাটাই তোমার পুরো সংসার হয়ে রয়ে গেল। এখন তুমি না কোনো জিনিস দেখতে পাও, না কোনো জিনিসের মজা নিতে পারো। তাতে কি বা হবে, আমার জীবন তো অন্ধকারেই আছে। ঝুমরি পাখি কোথাও যেতে পারতো না, যার কারণে ওই বটগাছের পাখিরা মাঝে মাঝে ওর জন্য খাবার এনে দিত। একদিনের কথা, এই নাও মাসি, আমার শাশুড়ি তোমার জন্য বড়া পাঠিয়েছে। খুব ভালো থাকো বাবা, ভালোই হলো তোমার শাশুড়ি আমার জন্য খাবার পাঠালো। অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল, আজ তো কেউ খাবার দিতে আসেনি। ওনার আর কি, উনি তো শুধু বলেই খালাস, করতে তো আমাকে হয়। ঘরের সব কাজ করো, তারপর ওনার সেবা করো। নিজে তো কোথাও উড়ে যেতে পারবেন না, আমাকে শুধু জ্বালা দেওয়ার জন্য এই বট গাছে বসে থাকেন। এইদিকে আমার শাশুড়ি এনার দেখাশোনার জন্য প্রাণপাত করছেন। ঝুমরি পাখি যেই একটা পকোড়া নিজের মুখে দেয়, অমনি ওর খুব ঝাল লাগে, আরো চিল্লে ওঠে, ও মরে গেলাম, এই তো খুব ঝাল। বুলবুল, তুমি কি আমাকে শাস্তি দেওয়ার জন্য এর মধ্যে লঙ্কা দিয়ে এনেছো? এক তো একে খাবার দাও, তার উপর আবার কথা শোনো। বেশি লঙ্কা হয়েছে তো কি হয়েছে, কম তো দিইনি, বেশি দিয়েছি। খেতে হলে খেয়ে নাও, নাহলে ফেলে দাও। শাশুড়ি বলেছিল বলে তোমাকে আমি বড়া দিতে এসেছি, না হলে আমার এত সময় নেই যে ওই কাজ ছেড়ে তোমার কাছে আসবো, আর তুমি তাতেও ভুল ধরছো। বুলবুলের এত বাজে কথা শোনার পর ঝুমরি খুব উদাস হয়ে যায়, আর খিদে পাওয়ার কারণে ওই চরম ঝালের বড়াগুলোই আস্তে আস্তে ও খেয়ে নেয়। আস্তে আস্তে সময় কাটতে লাগে, আর শীতকালের সময় এসে যায়। আরে বাপরে, আজ তো বড্ড ঠান্ডা পড়েছে, হাওয়াও দেখো কি জোরে বইছে। আমার কাছে তো সোয়েটারও নেই যে একটু পরে নি আমি এখন। কি হয়েছে টিয়া, কেন মনে মনে কথা বলছো? আরে মাসি, খুব জোরে ঠান্ডা হাওয়া চলছে, আর এই বটগাছের কোনো পাখির কাছে সোয়েটার নেই। আগের বছরের সব সোয়েটার খারাপ হয়ে গেছে, যে না হলে ছোট হয়ে গেছে। তাহলে তো নতুন আনতে হতো, তুমি তো জানোই ঠান্ডা হাওয়া চলতে পারে। আর এমনিতেও এটা শীতকালের সময়, নিজের দেখভাল তো নিজেকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, কিন্তু যেই পায়রা সোয়েটার বিক্রি করতো সে এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গিয়েছে, তো কোথা থেকে সোয়েটার কিনবো? আর হাওয়াও এত জোরে চলছে যে নিজের নিজের ঘরে থাকাটাই শ্রেয়, কিন্তু এত ঠান্ডা চলছে যে ওখানে থাকাও সম্ভব নয়। আরে টিয়া, এত চিন্তা করছিস কেন? আমার কাছে কিছু উল রাখা আছে, আমি তোর জন্য মাফলার বানিয়ে দিচ্ছি। এমনিতেও আমি আগে খুব ভালো সোয়েটার বানাতাম, সেটা আমার মা বলতো। কিন্তু তুমি তো দেখতেই পাও না। তুই শুধু অপেক্ষা কর, দেখ আমি তোর জন্য কি বানিয়ে আনি। ঝুমরি পায়রা একদিনের মধ্যে মাফলার বানিয়ে তৈরি করে দেয়, আর পোপট টিয়াকে দিয়ে দেয়। আরে বা মাসি, তুমি তো কামাল করে দিয়েছো। এই মাফলার কি নরম আর গরম, এটাকে তো পরে আমার সব ঠান্ডা চলে গেল। আর এরকম ডিজাইন আমি আগে কখনো দেখিনি। এত ভালো ডিজাইন বানিয়েছো তুমি। তোর ভালো লেগেছে তো, আর কি, এই তো চাই। কিন্তু তুমি কিভাবে করলে? তুমি তো দেখতেই পাও না। ভগবান একটা রাস্তা বন্ধ করলে আরেকটা খুলেও দেয়। আমি আন্দাজা করে সোয়েটার, মাফলার, টুপি সব বানাতে পারি। পোপট টিয়ার মাফলার দেখে জঙ্গলের সব পাখি ওরকমই মাফলার পরতে চায়,
আর যখন পোপটটিয়া বলে যে এই মাফলার ঝুমরি পায়রা বানিয়েছে, তখন কেউ বিশ্বাসই করে না। আরে কি বাজে কথা বলছিস তুই? ঝুমরি পায়রা কি করে বানাবে? ও তো অন্ধ। আমার তো চোখ আছে, তবুও এত ভালো মাফলার বানাতে পারবো না। আর ঝুমরি পায়রা তো অন্ধ, তাও এত ভালো ডিজাইন করে দিতে পারলো। আমরা তো আজ পর্যন্ত ওনার শুধু খারাপ দিকটাই দেখেছি, আজ আমি ওনার ভালো দিকটাও দেখলাম যে উনি দারুণ সোয়েটার বুনতে পারেন। এই শীতকালে আমাদের সবার অসুবিধা হচ্ছে, কারণ আমাদের সোয়েটার, মাফলার, টুপি কিছুই তো নেই। আমার তো বাবা বিশ্বাস হয় না। আমি কালই ঝুমরি পায়রার কাছে গিয়ে এর সত্যতা যাচাই করব। টুনটুন পাখি ঝুমরি পায়রার কাছে যায়, তো দেখে যে সত্যি সত্যি ঝুমরি পায়রা সোয়েটার বুনছে। আর ও খুবই দারুণ ডিজাইন তুলছে, আর এই শীতকালের জন্য সেটা একদম পারফেক্ট। ঝুমরি পায়রা, আমাদের ক্ষমা করো, আমরা তোমাকে সবসময় অপমান করেছি আর তোমাকে সবসময় অকম্মা ভেবেছি। তুমি কি আমার জন্য একটা সোয়েটার বানিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, কেন না, এই কাজ করতে তো আমার ভালোই লাগে। এখন ঝুমরি পায়রার হাতের কাজের প্রশংসা সারা জঙ্গলে ছড়িয়ে যায়, আর সবাই ওকে দিয়ে সোয়েটার বানাতে চায়। এখন ঝুমরি পায়রা নিজের একটা সোয়েটারের দোকান খোলে, যেখানে ও সোয়েটার বুনে বেচা শুরু করে। আর ওর সোয়েটার সঙ্গে সঙ্গেই বিক্রি হতে লাগে, যার কারণে ও এখন কারোর দয়ার অপেক্ষা করে না, আর নিজের জীবন সুখে শান্তিতে কাটাতে লাগে। আমাকে ক্ষমা করো মাসি, সেদিনকে তোমাকে খুব বাজে কথা বলে দিয়েছিলাম, কিন্তু তোমার হাতের কাজ তো দারুণ। তুমি কি আমাকেও শেখাবে? হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি তোমাকেও শেখাবো, যার থেকে তুমিও নিজের ঘরে সোয়েটার বুনতে পারবে। ঝুমরি পায়রা এখন অনেক পাখিকে সোয়েটার বোনা শেখায়, আর নিজেও বানিয়ে অন্যদের বেচতে থাকে, যার কারণে সবাই ওকে খুব পছন্দ করতে লাগে। এখন ওর অন্ধত্ব কারোর জন্য হাসির কারণ ছিল না।